চাতুরে সোনারে ও খুকু মনিরে আমাকে ভালোবাসো রে। সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার স্বর্ণযুগ ৯০ দশকের একটি কালজয়ী সিনেমা যার নাম পালাবি কোথায় সেটি নিয়ে। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি অভিনীত সোশ্যাল কমেডি জনরার সিনেমাটির IMDb রেট কিন্তু 8.0। এই জেনারেশনের অনেকেই হয়তো শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই হিডেন জেমটির কথা জানেন না, তাই পালাবি কোথায় সিনেমাটি নিয়ে আমাদের আজকের এই উপস্থাপনা। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুতেই ছিল বৈচিত্র্যের ছোঁয়া। নায়ক নায়িকাদের নাম থেকে শুরু করে কলাকৌশলীদের নামও দেখানো হয় এমনভাবে যেটা হাসির উদ্রেক ঘটায়। পালাবি কোথায় সিনেমাটির ইংলিশ সাবটাইটেল ছিল দ্য ডার্টি ডিবচ, অর্থাৎ আমরা বুঝতে পারি সিনেমাতে আমরা অচিরেই দেখতে পাবো একজন লম্পট ক্যারেক্টারকে, আর সেই ছিল সিনেমার মূল চরিত্র, যেখানে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি। তার ক্যারেক্টারের নাম মিস্টার আবুল হোসেন হাওলাদার। JFK গার্মেন্টসের ম্যানেজার হিসেবে তিনি সবসময় ছোক করতেন সেখানে কাজ করা মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য, আর নিজের স্ত্রীকে বলে বেড়াতেন, কিন্তু এতগুলো মেয়ে ছেলের মধ্যে বসে কাজ করা অসহ্য, আর মেয়েগুলো এত বদমাস, সারাক্ষণই তালে থাকে, কি করে একটু কাছে আসবে, একটু পাশে বসবে, একটু মিষ্টি মিষ্টি কথা বলবে। ঠিক তার গার্মেন্টসের লিফটে মহিলা কর্মীদের ওঠা নিষেধ ছিল, শুধুমাত্র তিনিই উঠতে পারবেন। গার্মেন্টসে তার বদ নজর ছিল সবার উপর, কিন্তু একটি বেশি করে চাইতেন দুজনকে। এদের মধ্যে প্রথমজন হলো তার পিএ শিরিন, যেই চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণ মুস্তফা। শিরিন দেখতে সুন্দরী হলেও তার বিয়ে হচ্ছে না, কারণ তিনি যৌতুক দিয়ে বিয়ে করতে নারাজ। শুধু সাজিয়ে দিলে তো বিয়ে হয় না, মনে করুন ছেলে মেয়ে নতুন ঘর বাঁধবে, ঘরে ফার্নিচার লাগবে, একটা ফ্রিজ লাগবে। সেদিন তাদের গার্মেন্টসে হেড অফিস থেকে নতুন একজন কম্পিউটার এক্সপার্ট জয়েন করার কথা ছিল। এটা শুনে শিরিন বেশ ভয়ে ছিল, কারণ তার ধারণা কম্পিউটার হয়তো টাইপরাইটারের কাজ প্রতিস্থাপন করে ফেলবে, কারণ অফিসে তার মূল কাজ ছিল ফরেন ডেলিগেটদের অর্ডার সম্পর্কিত বিভিন্ন চিঠি টাইপরাইটার দিয়ে টাইপ করা এবং বসের জন্য স্ট্রং করে কফি বানানো। শিরিন, এক কাপ কফি স্ট্রং। যাবার আগে আমাকে এক কাপ কফি স্ট্রং। আর দ্বিতীয় মহিলা ছিলেন নুরি নামের এক ঝাড়ুদার, যেই চরিত্রে অভিনয় করেছেন চম্পা। নুরি সারাদিন কাজ করে যা ইনকাম করত সেই টাকা দিয়ে তার ভাদাইম্মা স্বামী বাচ্চু অর্থাৎ আলিরাজ মদ খেয়ে উড়িয়ে দিত। শুধু এই দুজনই নয়, হাওলাদার অন্য যে কোনো নারী কর্মীকে অসহায় অবস্থায় পেলেই অশ্লীল কাজ করতে চাইত। যেমন আফরোজা তার ছেলে অসুস্থ বলে গার্মেন্টসে আসতে দেরি করলে তাকে নিজের রুমে নিয়ে আসে হাওলাদার। তার রুমে একটা সিস্টেম ছিল যে সুইচ চাপলেই জানালার ভার্টিক্যাল ব্লাইন্ডারের শাটার বন্ধ হয়ে যেত, ফলে বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যেত না। সেই সুযোগে তাদেরকে জড়িয়ে ধরতেন তিনি। আবার এর পাল্টা কাজ হিসাবে মহিলারা আক্রমণের শিকার হলেই দ্রুত চলে যেত কলবেলের কাছে এবং সেটা বাজিয়ে দিত, ফলে নুরি কিছু লাগবে কিনা সেই ছুতোয় ঢুকে পড়তো রুমে। আবার নুরি যখন মেঝে পরিষ্কার করত তখন হাওলাদারের জিভ লক করত, তার বেতন বাড়িয়ে দেবে এই ছুতোয় গায়ে হাত দিতে চাইতো সে। সেই মুহূর্তে শিরিন রুমে ঢুকে পড়লে আবারও পাল্টে যেত তার চেহারা। না 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 না, এখন বেতন বাড়ানো যাবে না, ইম্পসিবল। আবার শিরিনকে দিয়ে বিভিন্ন কাজ করানোর ছুতোয় তাকে ব্যাড টাচ করতেও ছাড়তো না হাওলাদার। এরই মধ্যে জয়েন করে তাদের নতুন কম্পিউটার এক্সপার্ট শাবানা, যার নাম ছিল এই সিনেমাতে মিলি চৌধুরী। বিবাহিত এই ভদ্রমহিলার স্বামীর চাকরি চলে গেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায়, ফলে স্বামী সন্তানকে চট্টগ্রামে রেখে তিনি বাধ্য হন এখানে চাকরি করতে আসতে। তো মিলি চৌধুরী আসার পর থেকেই হাওলাদার কম্পিউটারের ক্যাটালগ দেখানোর নাম করে তার গায়ের সাথে ঘেঁষাঘষি শুরু করে, ফলে মিলির কাছে হাওলাদারের বাজে ইন্টেনশন একদম পরিষ্কার হয়ে যায়। তবে এত সব সংগ্রামী মহিলাদের মধ্যে একজন ছিল যে কিনা হাওলাদারের সাথে তাল মিলিয়ে চলত। নার্গিস নামের সেই সুপারভাইজার একদিকে যেমন স্বেচ্ছায় উপরে ওঠার জন্য হাওলাদারের সাথে ঢলাঢুলি করত, তেমনি অন্য মেয়েদের উপর চালাতো অত্যাচার। তবে হাওলাদার সেই নার্গিসকে তেমন একটা পছন্দ করত না। তার প্রথম পছন্দ ছিল অবিবাহিতা সুন্দরী পিএ শিরিন। কাজের ফাঁকে সবসময় সে শিরিনকে দেখত এবং বাংলা সিনেমার বিভিন্ন বিখ্যাত গান কল্পনা করে মনে মনে নাচাগানা করত। ভালোবাসার মূল্য কত, এর মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, সখিনা ও
ঘুমোস কিনা গেছস কিনা ভুইল্লাই আমার একা একা কেন ভালো লাগে না ওসে মৃতর কপাল ভালো পাগলা বাবার নজর পইরাছে হিন্দুস্তানি দেখো একার কথা রাখো ভালোবাসা এই মিডলিটা কিন্তু সিনেমার মধ্যে বেশ উপভোগ্য ছিল। তার স্ত্রী ফোন করলেও ফোন কানে নিয়ে ফাইল খোঁজার উসিলায় হাওলাদারের ব্যাড টাচ চলতেই থাকতো। এর মধ্যে মিলিকে একদিন লাঞ্চ করানোর নামে তার শাড়িতে ইচ্ছে করে কুই মাছের ঝোল ফেলে দিয়ে হাত ঘষতে থাকে হাওলাদার। মিলিও কম যায় না, সে হাওলাদারকে পানি আনতে বলে কৌশলে ল্যাং মেরে তার গায়ের উপর ঢেলে দেয় পুরো খাবারটাই। অর্থাৎ এতদিন নির্বিঘ্নে সবার শ্লীলতাহানি করে গেলেও এই প্রথম হাওলাদারকে মুখোমুখি হতে হয় কারো প্রতিরোধের। মিলিকে পটানোর জন্য হাওলাদার তখন নতুন কৌশল ফাঁদে। সে শিরিনকে দিয়ে টাকা পাঠায় মিলির জন্য একটা শাড়ি উপহার কেনার জন্য। শাড়ি কিনতে গিয়ে দেখা হয়ে যায় হাওলাদার সাহেবের স্ত্রীর সাথে। স্ত্রী যখন জানতে পারে স্বামী পিএকে পাঠিয়েছে শাড়ি কেনার জন্য, তখন তার সন্দেহ হয়। শাড়িটা পাবার পর হাওলাদার সাহেব সেটা মিলিকে দেওয়ার চেষ্টা করে। মিলি নিতে না চাইলে তাকে সে জোর করে। পরে মিলি কাচের পেপারওয়েট ছুঁড়ে মারার ভয় দেখালে তাকে রুম থেকে বের করে দিতে বাধ্য হয় সে। হাওলাদার সাহেব পরে চেষ্টা করে শাড়িটা শিরিনকে দেবার, কিন্তু শিরিনও ভয়ে দৌড়ে পালালে শেষ পর্যন্ত ঝাড়ুদার নুরিকে চেপে ধরে শাড়িটা দেওয়ার চেষ্টা করে সে। নুরি শাড়ি নিতে না চাইলে হাওলাদার সাহেব তখন তাকে মেঝেতে চেপে নষ্টামি করা শুরু করে। ঠিক সেই সময়ই রুমে ঢুকে পড়ে মিসেস হাওলাদার। তাকে দেখেই বরাবরের মতো ভোল পাল্টে যায় লম্পট হাওলাদারের। এই দেখো কত ময়লা। ও তোমাদের প্রত্যেককে যদি এভাবে হাতে ধরে কাজ শেখাতে হয়। এরপর সবার কাছে রিজেক্টেড হবার পরে সেই শাড়িটা হাওলাদার নিজের স্ত্রীকে ভুগিযুগি বুঝিয়ে শাড়ি উপহার দিয়ে খুশি করে দেয়। আস্তে আস্তে মিলি চৌধুরীর সাথে শিরিন আর নুরির সঙ্গে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা একসাথে অন্যান্য গার্মেন্টস কর্মীদের সাথে খাওয়া দাওয়া করে এবং অফিসের পরিবেশের প্রতিকূলতা সম্পর্কে আলোচনা করে। এদিকে নুরির স্বামী বাচ্চু নুরির মাথা ছুঁয়ে আর মদ খাবে না বলে কথা দিলেও ঠিকই বাকিতে মদ খেতে যায়। তবে তাকে বাকিতে মদ না দিলে এলাকার এক গুন্ডা লাল্লু খান তাকে অফার করে নুরির সাথে সময় কাটাতে দিলে সে তাকে মদ কিনে দেবে। এটা নিয়ে সিনেমার পোস্টার দেখে উজ্জীবিত হয়ে তারা মারামারি শুরু করে। এরপরে দোকানদার মুখ দিয়ে পুলিশের সাইরেন বাজালে মদারুগুলো পালিয়ে যায়। এদিকে অফিসের সেই কর্মী আফরোজা তার ছেলের চিকিৎসার জন্য লোন চাইলে হাওলাদার তার নাকচ করে দেয়। তখন মিলি আর নুরি নিজেদের টাকা দিয়ে তাকে সাহায্য করে। এর মধ্যে সেই সুপারভাইজার নার্গিস প্রায় শিরিনকে দিয়ে নিজের কাজ করাতো। এটা নিয়ে শিরিন একদিন সাহস সঞ্চয় করে তাকে পাল্টা অনেকগুলো কথা শুনিয়ে দেয় যে সে কারো গোলাম নয়। কিন্তু এর প্রতিশোধ হিসাবে নার্গিস শিরিনের টেবিল থেকে একটা গুরুত্বপূর্ণ অর্ডারের ফাইল গায়েব করে দেয়। ফলে শিরিনের চাকরি সংকটে পড়ে যায়। কিন্তু সেই সময়ে ত্রাতা হয়ে আসে নুরি। তার কথায় সবাই মিলে নার্গিসের ড্রয়ার থেকে সেই ফাইলটা খুঁজে বের করে। ফলে শিরিন বেঁচে যায় এই অপবাদ থেকে। কিন্তু পরে আমরা দেখতে পাই এই ষড়যন্ত্রের সাথে হাওলাদার নিজেই জড়িত ছিল। তোমাকে বলেছিলাম যে শিরিন যাতে আমার প্রতি আকৃষ্ট হয় সেই ব্যবস্থা করো। তোমাকে ফাইল লুকাতে কে বলেছে? স্যার, সেদিন রাতে মিলি তার হোস্টেলে শিরিন আর নুরিকে দাওয়াত করে খাওয়ায়। তারা সিদ্ধান্ত নেয় আর হাওলাদারের এই অত্যাচার মেনে নেবে না। তারা গানে গানে প্রতিবাদ করার মন্ত্র জপে। নিজেদের পিনিক পার্টিতে কল্পনার জগতে কখনো মিলি পুলিশ হয়ে হাওলাদারকে ধরে, কখনো শিরিন বস হয়ে হাওলাদারকে শাস্তি দেয়, অথবা নুরি রানী সেজে হাওলাদারকে চাবুক পেটা করে। তো পরদিন অফিস শেষে সবাই চলে গেলে হাওলাদার শিরিনকে কিছু বিজনেস লেটার লেখার কথা বলে একা অফিসে থাকতে বলে। এটা শুনে মিলি আর নুরিও শিরিনকে পাহারা দেবার জন্য থেকে যায়। প্ল্যান মাফিক শিরিনকে একা পাওয়া যাবে না বুঝতে পেরে আপাতত কফি বানিয়ে আনতে বলে তাকে। তাদের অফিসে নুরি প্রায়ই ভুল করে চিনির বয়ামের পাশে ইঁদুর মারার ওষুধ র্যাটমের বয়াম রেখে দিত। ভুল করে শিরিন চিনির বদলে সেটা দিয়েই কফি বানিয়ে ফেলে। তবে সেই কফি খাবার আগেই হাওলাদার সাহেব চেয়ার থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। এর মাঝে স্টক চেক করার জন্য শিরিন নিচে যায়। তখন মিলি এসে দেখে ম্যানেজার জ্ঞান হারিয়েছে। সে দ্রুত হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স আনায়। কিন্তু শিরিন তো আর জানে না যে তাদের বস চেয়ার থেকে পড়ে জ্ঞান হারিয়েছে। সে ভেবে নেয় সে কফির সাথে ভুল করে ইঁদুর মারার ওষুধ মিশিয়ে দিয়েছিল আর সেই কফি খেয়ে সে মারা গেছে। এই কথা সে শেয়ার করে মিলির সাথে। মিলি দ্রুত তাদের নিয়ে হাসপাতালে যায়। এদিকে ওই দিন লাল্লু খান নামের সেই সন্ত্রাসীকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলেছিল। মিলিরা দূর থেকে পুলিশের কথা শুনে মনে করে হাওলাদার সাহেবই বুঝি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। তখন মিলি প্ল্যান করে পোস্টমর্টেমের আগেই তারা লাশ নিয়ে পালিয়ে যাবে।
মিলি নিচে যায় গাড়ি ম্যানেজ করতে, আর শিরিন আর নুরিকে দায়িত্ব দেয় লাশ চুরি করার। এদিকে হাওলাদার কিন্তু ততক্ষণে সুস্থ হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে সে ডিউটিরত নার্সের সাথে ফ্লার্ট করতে থাকে। মিলি নিচে আরেকজনের স্ত্রী সেজে একটা গাড়ি চুরি করে, আর শিরিন আর নুরি কৌশলে একজন পাইলস রোগীকে স্ট্রেচারে উঠিয়ে লাশের স্ট্রেচারটা নিয়ে নিচে নেমে আসে। তারা গাড়িতে লাশ নিয়ে পালাচ্ছিল। পথে পুলিশ আটকালে শিরিন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতিবাদী বক্তব্য দিয়ে সে যাত্রা রক্ষা পায়। পুলিশের ডরে কথা ভূতে ঢুকাইছে। লাশটাকে মিলি কৌশলে নিজের হোস্টেলে নিয়ে যায়। এরপর ফ্যানের বাতাসে কাপড় সরে গেলে তারা লাল্লু খানের লাশ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পরদিন লাল্লু খানকে সানগ্লাস পরিয়ে নিজেদের পায়ের সাথে দড়ি বেঁধে জীবন্ত মানুষের মতো সাজিয়ে বাসে করে হাসপাতালে নিয়ে আসে তারা। তাদের লক্ষ্য ছিল লাল্লু খানের লাশটাকে হাসপাতালে রেখে হাওলাদারের লাশকে তারা আবার বের করে নিয়ে আসবে। হাসপাতালের সামনে নুরি লাল্লুর লাশ নিয়ে দাঁড়িয়েছিল, আর বাকি দুজন ভেতরের পরিস্থিতি দেখতে হাসপাতালে ঢোকে। ঠিক সেই সময় সেখানে মদ্যপ্য হয়ে আসে নুরির স্বামী বাচ্চু। লাল্লু খানকে নিজের স্ত্রীর সাথে দেখে সেই লাশের সাথে মাতাল অবস্থায় মারামারি শুরু করে দেয়। লাশকে জীবিত ভেবে মাতাল বাচ্চু এক পর্যায়ে লাশকে ছুঁড়ে মারে পুলিশের সামনেই। পুলিশও অবাক হয়ে যায় রাতে হারিয়ে যাওয়া লাশ সকালে আকাশ থেকে পড়তে দেখে। হাসপাতালে হাওলাদারের লাশ খুঁজে না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় আপাতত সব কিছু চেপে যাবে, কেউ কিছু প্রশ্ন করলে স্বীকার করবে না। কিন্তু অফিসে হাওলাদার সাহেবকে জীবিত আসতে দেখে তারা ভূত দেখার মতো চমকে যায়। হাওলাদার আবার মিলিকে হাসপাতালে পৌঁছে দেবার জন্য ধন্যবাদও জানায়। তারা তখন নিজেদের মধ্যে হাওলাদারের কফিতে বিষ মেশানো এবং কিভাবে হাওলাদার বেঁচে গেল এসব নিয়ে আলোচনা করছিল। তখন নার্গিস গোপনে সব শুনে ফেলে। সে দ্রুত হাওলাদারকে বলে দেয় সবকিছু, আর হাওলাদার পেয়ে যায় তার স্বপ্ন পূরণের রাস্তা। অফিস শেষে নিজের শার্টের বোতাম খুলে সে সোয়াগ নিয়ে মিলি, শিরিন আর নুরিকে জানিয়ে দেয় সে কফিতে বিষ মেশানোর কথা সব জেনে গেছে। এখন অ্যাটেম্প টু মার্ডার কেস খেতে না চাইলে তাদের তিনজনকে 3 দিনের জন্য তার সাথে আউটিংয়ে তার চন্দ্রার বাংলোতে হানিমুনে যেতে হবে। মাপ আমি করতে পারি, তুমি তুমি এবং তুমি, তোমরা তিনজন আগামীকাল আমার সঙ্গে আউটিং যাবে। মনে করো এক ধরনের হানিমুন। নুরি সব দায় শিরিনের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করে। চোখের সামনে ফাঁসির দড়ি দেখে শিরিন আটকে ওঠে। তবে মিলি প্ল্যান করে তারা রাজি হবে, কিন্তু এরপর শুরু হবে আসল খেলা। পরদিন গাড়িতে করে তারা চলে যায় বাংলোতে। নাচে গানে আরাধ্য 3 নারীর সাথে আনন্দে মেতে ওঠে হাওলাদার। তবে এরপরেই তাকে 3 জন মিলে চেপে ধরে, হাত পা বেঁধে ফেলে যায় বাজার করতে। সেই ফাঁকে হাওলাদার বাঁধন খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু পরে ধরাও পড়ে যায়। এরপর সিলিংয়ের সাথে শিকল বেঁধে হাওলাদারকে ঝুলিয়ে রাখে তারা। সিস্টেমটা এমন ছিল যে রিমোট চাপলেই হাওলাদার শূন্যে ভেসে থাকবে। ভয় দেখিয়ে মিলি হাওলাদারকে দিয়ে জোর করে সাদা কাগজে সাইন নেয়। সেটার উপর পরে তারা হাওলাদারের ব্যক্তিগত কারণে ছুটির অ্যাপ্লিকেশন লেখে এবং অ্যাক্টিং ম্যানেজার হিসেবে মিলিকে দায়িত্ব দেওয়ার কথা লিখে ফেলেছিল। একা একা বন্দি অবস্থায় বাংলোতে টিভি ছেড়ে হাওলাদার সাহেব শান্তি পায় না, কারণ টিভিতে যে অনুষ্ঠান চলছিল সেখানে বলছিল নারী হচ্ছে মায়ের জাতি, পর স্ত্রী ও পরনারীর প্রতি কুদৃষ্টি দেয়া বা গায়ে হাত দেয়া সম্পূর্ণ নাজায়েজ। যাই হোক, পরদিন হাওলাদারকে বন্দি করে অ্যাক্টিং ম্যানেজার হিসেবে অফিস চালাতে থাকে মিলি। নার্গিসকে হাওলাদারের সাইন করা চিঠি দেখিয়ে সেটা মানতে বাধ্য করায় তারা। প্রতিদিন অফিস শেষে মিলি হাওলাদারের জন্য খাবার নিয়ে যেত, আর হাওলাদার তেড়িবেড়ি করলেই শুরু হয়ে যেত অ্যাকশন। এভাবে কেটে যায় 12 দিন। এই 12 দিনে মিলিরা পুরো অফিসের চেহারা পাল্টে দেয়। সবাই মিলে নিজেদের অফিস পরিষ্কার করে, গার্মেন্টস কর্মীদের জন্য ফ্যান লাগায় চারিদিকে। এছাড়া তাদের সন্তানদের জন্য এক কর্নারে বানিয়ে ফেলে ডে কেয়ার সেন্টার। এছাড়া এখন গার্মেন্টস কর্মীরা লিফটে করেই উপরে উঠতে পারত। এদিকে 12 দিন হাওলাদারের বাড়িতে না আসার পরে তার স্ত্রী সালমা হাওলাদার নিজের স্বামীকে খুঁজতে অফিসে চলে আসে। সেই সাথে মিলিকে উদ্দেশ্য করে বলে তার মতো মেয়েরা কাজের নাম করে পুরুষ মানুষদের মাথা নষ্ট করে ফায়দা তুলছে। তখন বাকি সবাই প্রতিবাদ করে ওঠে। তাদের উপর হাওলাদার কিভাবে দিনের পর দিন নির্যাতন করে গেছে তার প্রতিটি ঘটনা তারা হাওলাদারের স্ত্রীর সামনে বলে দেয়। এমনকি ফ্লোরের সব মেয়েরা একসঙ্গে হাওলাদারের কুকীর্তির ব্যাপারে বলে ওঠে। আসুন, আমার কাছে আসুন, আমি বলছি ওই হারামিটার কথা। মিসেস সালমা হাওলাদার মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। তবে হাওলাদারের বন্দিদশার 15তম দিনে হঠাৎ তাদের কাছে একটা মেইল আসে। সেখানে জানানো হয় তাদের গার্মেন্টসের হেড অফিস থেকে এমডি স্যার আগামীকাল সকালে প্লেনে করে পরিদর্শনে আসছেন। মিলি তখন শিরিন আর নুরুকে ডেকে জানায় এমডি স্যার এসেই হাওলাদারকে খুঁজবে, তাই তাদের উচিত হবে এয়ারপোর্ট থেকে এমডি স্যারকে রিসিভ করে তাকে সব ঘটনা খুলে বলা এবং তারপর চন্দ্রার বাংলোতে হাওলাদারের কাছে নিয়ে যাওয়া। কিন্তু তাদের এই কথোপকথন সব শুনে ফেলে সুপারভাইজার নার্গিস। ফলে পরদিন যখন মিলিরা গাড়িতে করে রেস্ট হাউসের দিকে যাচ্ছিল তার আগেই নার্গিস হাওলাদারকে মুক্ত করে দেয়। তারপর হাওলাদার একটা ট্রাক নিয়ে মিলিদের গাড়িটাকে খাদে ফেলে নিজেই যেতে থাকে এয়ারপোর্টের দিকে এমডি সাহেবকে রিসিভ করতে।
কে আগে এয়ারপোর্টে পৌঁছাবে সেটা নিয়ে তাদের মধ্যে শুরু হয় ইঁদুর বিড়াল খেলা। মিলিরা একটা কাস্টমাইজড ৩ জন বসার মেগা সাইকেলে করে যাবার চেষ্টা করলেও সেটিকে ট্রাক দিয়ে উড়িয়ে দেয় হাওলাদার। এরপর তারা একটা গরুর পালকে রাস্তায় তুলে দিয়ে হাওলাদারের গতিরোধ করে। তারপরে এক ডিম বোঝাই পিকআপ ড্রাইভারকে কামের ফাঁদে ফেলে নুরি সাইজ করে দিলে সেই পিকআপ নিয়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে যেতে থাকে তারা। তুমি কামের ফাঁদে পড়েছো। আর হাওলাদারের ট্রাকের উইন্ডশিল্ডে ডিম ছুঁড়ে মারলে এক পর্যায়ে হাওলাদার বাধ্য হয় পিছিয়ে যেতে। ফলে এয়ারপোর্টে মিলিরাই আগে পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো তারা কেউই এমডি স্যারকে চিনত না। তারা ভেবেছিল এমডি হয়তো বয়স্ক হবে, কিন্তু তাদের এমডি আসলে ছিল বেশ ইয়াং। ফলে আগে এয়ারপোর্টে পৌঁছানোর পরেও চিনতে না পারায় হাওলাদার সাহেবই এমডিকে রিসিভ করে গার্মেন্টসে নিয়ে যায়। হাওলাদার এমডিকে বলে রাখে গত 15 দিন এই গার্মেন্টসে যা ঘটেছে তার জন্য দায়ী 3 দুর্বৃত্ত। কিন্তু হাওলাদার জানতো না এই অফিসে যা কিছু ঘটছে সবকিছুই এমডি সাহেবের জানা, কারণ তিনি দারোয়ান হক সাহেবকে আগেই নিজের ইনফর্মার হিসাবে সেট করে রেখেছিলেন। এছাড়া গত 15 দিনে গার্মেন্টসে যত ইনোভেটিভ কাজ হয়েছে তার সবকিছুই এমডি সাহেব খুব পছন্দ করেন এবং তিনি সিদ্ধান্ত নেন তার অন্য গার্মেন্টসগুলোতেও এই মডেল ফলো করতে বলবেন। হাওলাদারকে তিনি চাকরি থেকে বিদায় করে দেন। চাকরি চলে যাবার পর হাওলাদারকে কিন্তু লিফট নয়, সিঁড়ি দিয়েই নিচে নামতে হয়। এদিকে কিছুদিন আগে মিলির কম্পিউটারে কিছু মানুষের চোখের ছবি দেখে শিরিন একটি চোখ পছন্দ করে রেখেছিল। এমডি সাহেব কম্পিউটারের সামনে সেই চোখ দেখে আগ্রহী হন এবং চোখের মানুষের পূর্ণ ফেস বের করে দেখেন এটি আসলে তারই ছবি। সেই মুহূর্তে শিরিন প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। এদিকে হাওলাদার বিতাড়িত হবার পর নতুন প্ল্যান করে। সে কিছু গুন্ডা ভাড়া করে এমডি সাহেবকে কিডন্যাপ করতে চায়, কিন্তু মদ খেয়ে বাড়ি ফিরে এসে দেখে তার স্ত্রী তাকে গিফট করা সেই শাড়িটা কেটে বাড়ির দরজায় লাগিয়ে রেখেছে। সেই সাথে তার স্ত্রী হাওলাদার সাহেবকে জানিয়ে দেয় যে তার নোংরা চেহারা তার কাছে পরিষ্কার হয়ে গেছে। ফলে হাওলাদার তার স্ত্রীকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। পরদিন এমডি মিলিকে নতুন ম্যানেজার হিসাবে ঘোষণা করে। নুরিকে একটা চেক দেয় তার স্বামীকে একটা মিশুক বা বেবি ট্যাক্সি কিনে দেওয়ার জন্য। আর সেই সঙ্গে আমরা দেখতে পাই শিরিনের সঙ্গে এমডি সাহেবের একটা প্রেমের কেমিস্ট্রিও গড়ে ওঠে। কিন্তু সেই মুহূর্তে হাওলাদার তার গুন্ডা বাহিনী নিয়ে আক্রমণ করে তাদের উপরে। কিন্তু এবার রুখে দাঁড়ায় গার্মেন্টসের সব কর্মজীবী নারীরা, যারা এতদিন মুখ বুজে সহ্য করে গেছে ম্যানেজার হাওলাদারের অত্যাচার। তাদের দাবরানি খেয়ে গুন্ডা বাহিনী সহ হাওলাদার দৌড়ে পালায়। যার যা কিছু আছে তাই নিয়ে সব নারী কর্মীরা হাওলাদারের পিছু নেয়। মিলি, শিরিন আর নুরির হাতে বেদম মার খেয়ে কোনো রকমে জান নিয়ে পালায় সে। কিন্তু পালাবে কোথায়? সেদিন ছিল গার্মেন্টস শ্রমিকদের মহাসমাবেশ, তাই চারদিক থেকে নারী শ্রমিকদের মিছিলের স্রোতে আটকা পড়ে যায় সে। পালানোর শেষ পথটাও রুদ্ধদ্বার করে দাঁড়ায় তার স্ত্রী সালমা হাওলাদার। অবশেষে শত শত নারী শ্রমিকের ক্রোধের সামনে হার মানতে বাধ্য হয় লম্পট আবুল হোসেন হাওলাদার। প্রিয় দর্শক বন্ধুরা, পালাবি কোথায় শুধু একটি সামাজিক কমেডি নয়, এটি কর্মক্ষেত্রে নারীদের প্রতি হয়রানি, ক্ষমতার অপব্যবহার এবং অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের এক শক্তিশালী গল্প। হাস্যরস, ব্যঙ্গ, নাটকীয়তা এবং রোমাঞ্চের চমৎকার সমন্বয়ে নির্মিত এই সিনেমাটি দর্শকদেরকে যেমন বিনোদন দেয় তেমনি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও পৌঁছে দেয়। বিশেষ করে হুমায়ুন ফরিদির অনবদ্য অভিনয়ের সিনেমাটির প্রাণ। একজন লম্পট ও ক্ষমতার অপব্যবহারকারী ম্যানেজারের চরিত্রে তিনি এতটাই স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন যে আজও এটি বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় পারফরমেন্স হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি শাবানা, সুবর্ণা মোস্তফা, চম্পা এবং অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্রে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। এই সিনেমা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। সেটি হলো অন্যায়ের সামনে নীরব থাকা অন্যায়কে আরও শক্তিশালী করে, কিন্তু সাহস, ঐক্য এবং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিলে যত বড় ক্ষমতাবানই হোক না কেন অন্যায় একসময় পরাজিত হবেই। এই বার্তাটি অত্যন্ত সুন্দর ও বিনোদনমূলকভাবে তুলে ধরা হয়েছে পালাবি কোথায় সিনেমাতে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো আমাদের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। আরও বেশ কিছু পুরাতন বাংলা সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও আছে, আপনারা চাইলে প্লেলিস্টগুলো ঘেঁটে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। আমাদের আজকের সিনেমাটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওর ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরুন। সেই সঙ্গে এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলটির। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।